গল্পের নাম কাঁসার থালার শব্দ। তারানাথ তান্ত্রিকের মুখে শোনা একটি অলৌকিক ঘটনা। রচনা ও পুনর্গঠন বিক্রম চক্রবর্তী। আষাঢ় মাস। কলকাতা যেন সেদিন অন্ধকার চাদরে ঢাকা। জানলার বাইরে টিপ টিপ বৃষ্টি আর মাঝে মাঝে মেঘের গর্জন। আমি আর চন্দন বসে আছি তারানাথ তান্ত্রিকের সেই পুরনো বাগবাজারের ভাঙা দোতলা বাড়ির ছোট্ট ঘরে। আলো বলতে একখানা কেরোসিন বাতি আর বেতের চেয়ারে আধশোয়া তারানাথ, হাতে তার পুরনো কলসির মতো চায়ের কাপ। বহুকাল ধরেই তার অলৌকিক অভিজ্ঞতা শুনতে চাই আমরা, কিন্তু আজকের গল্প, এই গল্প আমাকে রাতে ঠিকঠাক ঘুমোতে দেয়নি। তারানাথ একটু ধূমপান করে গম্ভীর গলায় বললেন, আজ যা বলবো সেটা আমার জীবনের অন্যতম জটিল ও ভয়ানক এক অভিজ্ঞতা। বহু বছর আগের কথা। নবদ্বীপে এক ব্রাহ্মণ পরিবারে গিয়েছিলাম। লোকজন বলতো ওই পরিবারে কোনো মেয়েরই বিয়ে টেকে না। বিয়ের কিছুদিন পরই শরীর খারাপ আর অদ্ভুত মৃত্যু। এমনকি ডাক্তাররা পর্যন্ত কিছু বুঝে উঠতে পারত না। শুনে কেমন একটা টান অনুভব করলাম। নবদ্বীপ পৌঁছেই টের পেয়েছিলাম জায়গাটা দেখতে যতই শান্ত হোক, গহীনে যেন কোনো এক কালো ছায়া লুকিয়ে আছে। চৌধুরী বাড়ি, এক বিশাল দোতলা পুরনো বাড়ি, ভাঙা চোরা চাল, কাঠের জানালায় জংধরা কপাট, আর উঠোনে একটা অদ্ভুত পুরনো তুলসীতলা। বাড়ির মধ্যে কেউ হাসে না। একটা চাপা গুমট। মেজ মেয়ে শুভ্রা, তার বিয়ের মাত্র 8 মাস পরে অসুস্থ। চিকিৎসায় কোনো উন্নতি নেই, কথাবার্তা বন্ধ। চোখ দুটো শুধু শূন্যে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে জ্বরের ঘোরে বিড়বিড় করে বলে, ও আবার এসেছে, আজ রাতেও থালায় খাবার চায়। আমি প্রথমে ভেবেছিলাম জ্বরের ঘোর, কিন্তু তারপর যা ঘটতে শুরু করলো তা নিছক জ্বর নয়। সেদিন রাতে আমি থেকে গেলাম, বললাম, আমাকে রান্নাঘরের পাশে একটা খাট দিন, আমি এখানেই থাকব। বাড়ির লোকজন ভয় পেয়েছিল, ওই ঘরের সামনে কেউ থাকে না, কিন্তু আমি জোর দিলাম। রাত 1টা বাজে, চারপাশে নিস্তব্ধতা, বাতাস বন্ধ, কিন্তু হঠাৎ কানে এলো সেই শব্দ, ঠান ঠান ঠান। স্পষ্ট কাঁসার থালা নড়ার শব্দ, যেন কেউ সাবধানে কিছু খাচ্ছে। আমি চুপচাপ মন্ত্র পড়া শুরু করলাম। আমার চোখ বন্ধ, শরীর স্থির। 15 মিনিটের মধ্যে সেই শব্দ বন্ধ হয়ে গেল। আমি আলো জ্বালালাম না, স্রেফ কান খাড়া করে অপেক্ষা করছিলাম। তখনই অনুভব করলাম কেউ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কোনো শব্দ নেই, কোনো নিঃশ্বাস নেই, কেবল একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। তারপর সেই রান্নাঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। আলো জ্বালালাম। রান্নাঘরের ভেতরে যা দেখলাম তা আজও চোখে লেগে আছে। একটা মেয়ে, দীর্ঘকায়, মাথায় সাদা ঘোমটা, কিন্তু মুখটা নেই। মুখটা যেন কেউ চেঁচে ফেলেছে। শুধু ফাঁপা ঘর, হাতে একখানা কাঁসার থালা। সে একটানা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি মন্ত্র জপ করতেই সে হাওয়ার মতো মিলিয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা। পরদিন সকালে বাড়ির পুরনো দাদু আমায় ডেকে বললেন, তারানাথবাবু, সত্যি কথা বলি, আমাদের পরিবারে 6 পুরুষ আগে এক দাসী ছিল। তাকে ঘরে খাবার দিতে ভুল হয়েছিল। সে অভিশাপ দিয়েছিল, আমায় যদি না খাওয়াও তবে এই ঘরের কোনো মেয়ে বাঁচবে না। তারপর থেকেই এই রান্নাঘর নিয়ে সমস্যা। আমরা চেষ্টা করেও থামাতে পারিনি। 7 রাত ধরে আমি পুজো করলাম। পঞ্চগব্য, লোহার লাইন, গন্ধ, ধূপ, রুদ্রাক্ষ সব ব্যবহার করলাম। 7ম রাতে রান্নাঘরের মাটিতে একটি কাঁসার থালা রেখে অর্ঘ্য দিলাম। মন্ত্রপাঠ চলাকালীন রান্নাঘরের বাতাস ঘূর্ণির মতো চলছিল, এবং হঠাৎ একটি মেয়ের কান্নার আওয়াজ। আমায় শুধু একবার খাও, আমি চলে যাব।
আমি থালায় গরম ভাত, ঘি আর একটু দই রেখে মাটিতে নামিয়ে রাখলাম। হঠাৎ সেই থালা নিজে থেকেই একটু সরে গেল। আমি চোখ বন্ধ করে বসে থাকলাম। 5 মিনিট, 10 মিনিট, তারপর কিছুই নেই। কাঁসার থালা খালি, চারপাশে নিস্তব্ধতা। এরপর মেয়েটি শুভ্রা 1 মাসের মধ্যে পুরো সুস্থ হয়। আজও সে বেঁচে আছে, 2 সন্তানের মা। কিন্তু আমি বলে এসেছিলাম। রান্নাঘরের এক কোণে সেই কাঁসার থালাটি যেন টাঙানো থাকে। কেউ কখনো তা ব্যবহার করবে না, কেউ ধুবে না, কারণ একমাত্র ওটাই দাসীর প্রাপ্তি, ওর শান্তি। আজও নবদ্বীপ গেলে কেউ কেউ দেখাতে পারে সেই কাঁসার থালার ঘর। তারানাথ এবার চুপ করে গেলেন। জানলার বাইরে তখনও মেঘের গর্জন। বাতিটা একটু ঝিমিয়ে উঠল। আমার শরীরের রোম কাঁটা দিয়ে উঠেছে। তারানাথ ধীরে বললেন, তন্ত্র একখানা ভয়ঙ্কর দুধার ফল। সে শুধু মন্ত্র নয়, মনও চাই। অনেকেই মন্ত্র জানে, কিন্তু তার ভার নেওয়ার মতো মন নয়। অভিশাপ অনেক সময় শোধ হয় শুধু শ্রদ্ধা দিয়ে, নট শক্তি দিয়ে। তারপর হাসলেন।